কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে হানা দেয়া ৩ ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার, হতাহতের ঘটনা ছাড়াই মুক্ত গ্রাহক কর্মচারীরা। ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উন্নয়নে ৭১-এর অমীমাংসিত ইস্যু, মীমাংসার আহ্বান প্রধান উপদেষ্টার, এক হয়ে কাজ করার প্রত্যয় পাক প্রধানমন্ত্রীর। ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলের বিরুদ্ধে দুদকের মামলা, কাদের সালমানের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত। এবং গণহত্যা ধামাচাপায় হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ হয়, স্বীকারোক্তি পলকের। পিলখানা হত্যাকাণ্ডে ৫৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিনজিয়া শাখায় হামলাকারী ডাকাতের ৩ সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন। সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে ডাকাত দলের হাতে জিম্মি হওয়া সবাইকে। ব্যাংকের ভল্টও সুরক্ষিত আছে। আলমগীর হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিনজিয়া শাখায় দুপুর ২টার দিকে হানা দেয় ডাকাত দল। ব্যাংক কর্মকর্তা সহ গ্রাহকদের জিম্মি করে রাখে এবং ১৫ লাখ টাকা দাবি করেন। খবর পেয়ে এলাকায় মাইকিং করে স্থানীয়রা, সাথে সাথেই ঘিরে ফেলা হয় ব্যাংকটি। আশপাশের লোকজন এসে সেখানে ভিড় জমায়। ওখানে ভিতরে লোক আছে, তো একজন আসছে মাস্ক পরা, লম্বা চড়া, ফর্সা মশা, ওর হাতে একটা পিস্তল ছিল। তো ওই বলছে সামনে আসবি না, যে আসবি গুলি করবি, গুলি করুক। তারপরে ওরা নাইমা গেছে গা, জানলা ও লাগা দিছে ভিতর থেকে। ভিতরে অনেক লোক ছিল, আরো লোক ছিল, তো আরো ৩ জন দেখি কি দরজা লাগাইছে, পরে ও ঢুকে পরে জানলা লাগা ও দরজা লাগাই দিছে। কোনো গুলি চলে না, এইভাবে আপনি যেভাবে দেখতেছেন এইভাবেই চলতেছে। তারপরে আর্মি আসলো, আর সেটুর লোক খুব ভিড় ছিল, ওই লোকজনকে সরাই দিল। আমরা জানতে পেরেছি তাদের হাতে আগ্নেয়াস্ত্র আছে। এক রাউন্ড মনে গুলির একটা শব্দ মতো পাওয়া গেছে, সেটা গুলিও কিন্তু আমরা বলতে পারি না। এখন একটু আতঙ্কিত। তারপরে দ্রুত ব্যাংকটির বাইরে অবস্থান নেয় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এবং আশেপাশের দোকানপাট সহ স্থাপনা থেকে সরিয়ে নেওয়া হয় লোকজনকে। পরে আটকা পড়া ৩ ডাকাত সন্ধ্যা ৫:৩০টার দিকে আলোচনার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। ডাকাত দলের সদস্যদেরকে আত্মসমর্পণে রাজি করানো হলে জানালা দিয়ে অস্ত্র ফেলে দিয়ে একে একে ডাকাত দলের সদস্যরা বেরিয়ে আসে। পরে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে যাওয়া হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এগিয়ে নিতে ৭১-এর অমীমাংসিত ইস্যু মীমাংসা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা দুদেশের জন্যই ভালো ফল বয়ে আনবে। জবাবে দুদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে কাজ করার প্রত্যয় জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ১,০৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় ১-এ বাদী হয়ে সংস্থাটির উপপরিচালক ইয়াসির আরাফাত এই মামলাটি করেন। দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় ১-এর উপপরিচালক মোহাম্মদ নাজমুস সাদাত জানান, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমের নেতৃত্বে আসামিরা পরস্পর যোগসাজশে শুধুমাত্র চট্টগ্রামের চাকতাই শাখা থেকে ১,০৯২ কোটি টাকা আত্মসাৎ করে। ন্যায় বিচার নিশ্চিতে যথাযথ বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। এই পর্যবেক্ষণের আলোকে যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। ২ দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা মামলা
গত 1 ডিসেম্বর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করেন। গণহত্যার বিষয়টি ধামাচাপা দিতেই জুলাই আগস্ট আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক একথা স্বীকার করেছেন বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বিস্তারিত কাজী পাপ্পু রিপোর্টে। জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 8 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার অগ্রগতির রিপোর্ট তুলে ধরার কথা থাকলেও অধিক তদন্তের জন্য 2 মাসের সময় বাড়ানোর আবেদন করে প্রসিকিউশন টিম। নতুন করে 3 জনকে জিজ্ঞাসাবাদের অনুমতিও চাওয়া হয়। এত বড় গ্র্যাভিটির একটা মামলার প্রপার তদন্ত করা, প্রপার একটা রিপোর্ট সাবমিট করার জন্য অনেক সময় প্রয়োজন। এই কারণে আমরা আজকে 2 মাস সময় চেয়েছিলাম, 2 মাস সময় দিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। কার নির্দেশে তা হয়েছে সেটা খোলাসা করেন চিফ প্রসিকিউটর। ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা আড়াল যে করা হয়েছে, প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমেদ পলকের পরবর্তী নির্দেশে তদানীন্তন ক্ষমতাশালীরা এই আসামিরা বাংলাদেশের ইন্টারনেট শাটডাউন করেছিল। তাজুল ইসলামের অভিযোগ সম্ভাব্য সাক্ষীদের টার্গেট কিলিং এর মাধ্যমে হত্যা করা হচ্ছে। প্রত্যেকটা সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনীর দায়িত্ব, গোয়েন্দা সংস্থা সহ। এরপরে যদি আমরা কোনো টার্গেট কিলিং বা সাক্ষীদের ব্যাপারে হেনস্থা, আহত বা নিহত হওয়ার খবর পাই, ট্রাইব্যুনালের পক্ষ থেকে কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এসব মামলার বিচারের এখতিয়ার ট্রাইব্যুনালের নেই। আসামি জিয়াউল আহসানের এমন আবেদনের প্রেক্ষিতে চিফ প্রসিকিউটর বলেন, আদালতের বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করতে এটা করা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। টঙ্গীতে ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। সরকারি নির্দেশে ইতোমধ্যেই মাঠ ছেড়ে গেছেন মুসল্লিরা। মৌলানা জুবায়ের ও সাতপন্থীদের দাবি এখন অন্তত 35 জন মুসল্লি নিখোঁজ রয়েছেন। এদিকে হতাহতদের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ওদিকে ইজতেমা মাঠে হত্যায় জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সুজনের সহায়তায় আরও জানাচ্ছেন এমআর আসাদ। সরকারের নির্দেশনা মেনে টঙ্গী ইজতেমা ময়দান ছেড়ে গেছে তাবলিগ জামাতের 2টি পক্ষ। মঙ্গলবার রাতের সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও 1000 খানেক মানুষ। সরকার যেভাবে বলা হয়েছে ওভাবে আমাদের বড়রা ফিকির করে এখন তো ময়দান থেকে সাথীরা বাইর হয়ে গেছে। সরেজমিন ঘুরে দেখা যায় ইজতেমা ময়দানের পাশে মাদ্রাসার ফটকে শাবলের আঘাতে তৈরি হয়েছে গভীর ক্ষতচিহ্ন। ভাঙচুর হয়েছে দরজা, জানালা, ছাত্রদের পাঠকক্ষ ও সামগ্রী। হামলা পাল্টা হামলায় তছনছ হয়েছে মুসল্লিদের থাকার জায়গা, রান্নার স্থান। জোর ইজতেমায় আসা মুসল্লিদের বিছানাপত্র পড়ে আছে এলোমেলো। বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে খাবার এবং হামলায় ব্যবহৃত লাঠিসোঁটা ও ক্রিকেট স্টাম্প। তাবলিগ জামাতের সাথী মুরব্বীরা তুলে ধরলেন সে রাতের নির্মম ঘটনার চিত্র। উভয় প্রস্তুত থাকবো, তখন মারামারি। আর আপনি ঘুমের ঘরে রাইতে রান্দা মান্দা অস্ত্র শস্ত্র লই আসবেন, এটা কি মারামারি না আপনি অতর্কিত হামলা? এই জিনিসটা তো আপনাদের অবশ্যই ক্লিয়ার হইতে হবে। টিন ভাঙা ঢুকছে, ঢোকার পরে সাথীদেরকে আহত করে ছুরির আঘাত। যে সাথী মারা গেল এই মাত্র আমি ছবিতে দেখলাম, তার পেটের ভিতরে ছুরি ঢুকেছে, তার বুকের ভিতরে ছুরির আঘাত। 35 জন নিখোঁজ থাকার দাবি করে তারা জানান হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা নিতে গেছে, ওখানে ওরা যায় ভর্তির কাগজকে ছিঁড়ে ফেলে ওদের দাবি করে ওরা নিয়ে যাইতে চেষ্টা করছে। 35 জনের এখনো নিখোঁজ সাথী আছে, এদেরকে এখনো তালাশ করে পাওয়া যাইতেছে না। হাসনাত আব্দুল্লাহ, সার্জিজ আলম আরো আমাদের ওলামা একরাম বসছে, আলাপ করতেছে। এই ভিতরে আপনি সন্ত্রাসী কায়দায় করলেন, তো এটা মারামারি বলবেন কেন? আমরা বলেন ইজতেমা মাঠ ও আশেপাশের এলাকার নিরাপত্তা রক্ষায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের সহযোগিতা করছেন তাবলিগ জামাতের সদস্যরা। মাঠ পুরা ফাঁকা,
এবং মাঠের চারপাশে আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করে যাচ্ছে। ময়দান এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে মুন্সিগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দোষীদের বিচারের মুখোমুখি করা হবে। যারা অপরাধ করছে তারা অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে, তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। 5 আগস্ট পরবর্তী ধকল কাটিয়ে পুলিশ বাহিনী নির্বাচন সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ের জন্য পুলিশ সব সময় প্রস্তুত। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আপনি জানেন এখন দেশের প্রাকৃতিক ও অর্থ সম্পদের দিকে অনেকেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় মানিকগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্প্রীতি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। দেশের ভেতরে ও বাইরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই বলেও জানিয়েছেন তারেক রহমান। বিকেলে নরসিংদীতে একই কর্মশালায় নরসিংদী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। দেশের ভেতরেই হোক সেটি আমাদের দেশের বাইরেই হোক, কারণ এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায় তাহলে এইগুলো অনেকের জন্য দেশের ভেতরেই হোক দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায় তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, 137টি বাস ক্রয়ে অনিয়মে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সচিব ABM আমিনুল্লাহ নুরীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আর সালমান এফ রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে 1907 কোটি টাকা আত্মসাতের অভিযোগও অনুসন্ধান করা হবে। এছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দেশ থেকে সকল প্রকার জুলুম নির্যাতন উৎখাত করে আধুনিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে বলে জানালেন দলের ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ভাটারা থানা জামায়াতে আয়োজিত এক উলামা সমাবেশে তিনি কথা বলেন। একই দিনে রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, গণমানুষের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। আগস্টে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব পড়েছে অর্থনীতিতেও, ফলে গতি হয়েছে ধীর, এমন তথ্য জানিয়ে অন্তর্বর্তী সরকারের একটি সামলানো বেশ কঠিন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ IMF এর রিভিউ মিশন প্রধান ক্রিস পাপা জর্জিও। সকালে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে চলমান কিস্তি আর আর্থিক খাতে নানা প্রসঙ্গে সংস্থার পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। বলেন, IMF আগের শর্ত পূরণের পর ফেব্রুয়ারিতে চতুর্থ ধাপে বাংলাদেশকে 64 কোটি 50 লাখ ডলার ঋণ দেবে। This review, about $650 million will become available to the authorities. Now, turning to the economy, real GDP growth is projected to slow to 3.8% in FY25 due to output losses caused by the public uprising, floods, and tighter policies. But we project a rebound to 6.7% in FY26 as policies relax. 300 সিসির স্টাইলিশ মোটরসাইকেল নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো চীনের অটোমোবাইল ব্র্যান্ড CF মোটো। রাজধানীতে 6টি নতুন মডেলের মোটরসাইকেল উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এতে যুক্ত করা হয়েছে 298 সিসি ইঞ্জিন, যা স্ট্রিট রাইড ও ট্রাক রাইডে দুর্দান্ত পারফরম্যান্স দেবে। নিরাপত্তা ও সুষ্ঠু নিয়ন্ত্রণের জন্য রয়েছে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। উদ্বোধন অনুষ্ঠানে CF মোটর দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার লিও চুনচেন সহ প্রতিষ্ঠানটির বাংলাদেশি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এদিকে দেশের বাজারে প্রথমবারের মতো মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ ফর্টিফাইড গমের আটা নিয়ে এলো ইফাদ মাল্টি প্রোডাক্টস। বিকেলে রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। বিশেষায়িত এই আটা প্রক্রিয়াজাতকরণে কারিগরি সহায়তা দিয়েছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন। খাদ্যাভ্যাস পরিবর্তন না করে এই আটার মাধ্যমে প্রয়োজনীয় 10 মাইক্রোনিউট্রিয়েন্ট পুষ্টি সরবরাহ করতে পারবে। এতে উপস্থিত ছিলেন বিএসটিআই এর মহাপরিচালক ফেরদৌস আলম, ইফাদের ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ সহ অন্যান্যরা। মিড বাজেটের স্মার্টফোনের বাজারে সম্পূর্ণ পানিরোধী ডিভাইস C75 নিয়ে এসেছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এই ডিভাইসের রয়েছে IP69 রেটিং, যা একই দামের ফোনের ক্যাটাগরিতে অত্যন্ত বিরল। IP69 ফোনকে পরিপূর্ণভাবে ধুলা, পানি, তাপমাত্রা ও উচ্চচাপের পানি থেকে বাঁচিয়ে এর সুরক্ষা নিশ্চিত করে। দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে রিয়েলমি C75। বাজার মূল্য ধরা হয়েছে যথাক্রমে 19,999 টাকা এবং 22,999 টাকা। দেশের বাইরের খবর। ইসরায়েলি হামলায় গাজায় আরও 38 ফিলিস্তিনি এবং ইয়েমেনে 9 জন নিহত হয়েছে। এদিকে পূর্ব ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে আরও 2টি বসতি দখলের দাবি করেছে মস্কো। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের গাজায় তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরও 38 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে আহত হয়েছে 2 শতাধিক মানুষ। গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় 45,100 ছাড়িয়েছে প্রাণহানি। আহত হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনি। ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রায় 85% মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর দিন কাটাচ্ছে। গাজা, লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। হামলায় ইয়েমেনের বন্দর নগরী সালিফে 7 এবং পশ্চিমাঞ্চলীয় হুদেইদার একটি জ্বালানি স্থাপনায় 2 জন নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এছাড়াও সানার 2টি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রাজধানী সানার বন্দর ও জ্বালানি অবকাঠামোও রয়েছে। এদিকে ইউক্রেনের আরও 2টি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। বুধবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মস্কোর সেনাবাহিনী ইউক্রেনে আরও অগ্রসর হয়েছে এবং পূর্ব ইউক্রেনের দনেক্স অঞ্চলের 2টি নতুন বসতি দখল করেছে। এছাড়াও শিল্পনগরী কুরাখোভের স্টারি টার্নিং এবং ট্রুডোভ নামে 2টি শহর দখল করার কথাও জানানো হয় বিবৃতিতে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। বাংলাদেশের পক্ষে খেলার অনুমতি পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সন্ধ্যায় হামজার ফিফার ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন। এছাড়া একটি ভিডিও বার্তা দিয়েছে হামজাও। বাফুফের পেজে প্রকাশিত ভিডিও বার্তায় হামজা জানান বাংলাদেশের পক্ষে খেলার কথা। বাফুফের আবেদনটা অবশ্য ঝুলেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার প্লেয়ার্স স্টেটাস কমিটিতে। এর আগে গেল জুনে বাংলাদেশের পাসপোর্টের আবেদন করেন হামজা। অগাস্টে সেই পাসপোর্ট হাতে পান তিনি। এর পরপরই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র মেলে তার। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে হানা দেয়া 3 ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার। হতাহতের ঘটনা ছাড়াই মুক্ত গ্রাহক কর্মচারীরা। ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উন্নয়নে ৭১-এর অমীমাংসিত ইস্যু, মীমাংসার আহ্বান প্রধান উপদেষ্টার। এক হয়ে কাজ করার প্রত্যয় পাক প্রধানমন্ত্রীর। ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলের বিরুদ্ধে দুদকের মামলা, কাদের সালমানের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত। এবং গণহত্যা ধামাচাপায় হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ হয়, স্বীকারোক্তি পলকের। পিলখানা হত্যাকাণ্ডে ৫৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।